ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় উপকূলীয় এলাকায় ৪,০০০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্থানীয় পর্যায়ে গঠন করা হয়েছে ১৭৪টি টিম। সকালে সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান এসব কথা বলেন। এ নিয়ে আলোচনা করতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির এবং রাজধানী শ্যামলী থেকে আছেন আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে শুরুতেই চলে যেতে চাই আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদের কাছে। জনাব বজলুর রশিদ, যেটি জানতে চাই যে গতি প্রকৃতি বিচারে রিমালকে তীব্র ঘূর্ণিঝড় বলা চলে কিনা? যেটা হচ্ছে আপনার এখন যে অবস্থা আছে এটার যে নর্মাল যে ঘূর্ণিঝড়ের যে ক্রাইটেরিয়া, এটা আমরা 64 থেকে 88 কিলোমিটার যখন বাতাস ওঠে সেটাকে আমরা বলি হচ্ছে সাইক্লোনিক স্টর্ম রিমাল। তবে যেহেতু আগামীকাল এটা আরো ইন্টেন্সিফাই হবে, সেক্ষেত্রে এর উইন্ড স্পিড আপনার 120 থেকে 130 বা 135 পর্যন্ত উঠতে পারে। সেক্ষেত্রে এটা আপনার সাইক্লোন স্টর্ম থেকে এটা সিভিয়ার সাইক্লোন স্টর্ম হবে, অর্থাৎ এটা মাঝারি ধরনের সাইক্লোন স্টর্ম হবে। সেক্ষেত্রে যেটা হবে, এই যে উইন্ড স্পিড এর সাথে যেহেতু আপনার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, 3 থেকে 5 ফিট পানি হতে পারে এবং তার সাথে যেটা হবে আপনার হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে কোস্টাল বেল্ট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এমনকি ঢাকাতেও আপনার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জি, বলা হচ্ছে সাগরের মধ্যভাগ দিয়ে যাবে, কতখানি তাহলে শক্তিশালী হতে পারে? না, এটা হচ্ছে যেহেতু আপনার এখন কোস্টের আগামীকাল সন্ধ্যা লাগায় কোস্টার কাছাকাছি চলে আসবে এবং এটা যেটা ল্যান্ডফল, যেটা আপনার পয়েন্ট যেটা দেখায়, এটা বেসিক্যালি সুন্দরবন, আপনার খেপুপাড়া বা কুয়াকাটা এই এলাকায়। যেহেতু আপনার এই পয়েন্টের ডান পাশে আছে আপনার চট্টগ্রাম, কক্সবাজার, এই জন্য উইন্ড ফ্লো যেটা এই পাশেও আপনার একটু পানি হওয়ার পসিবিলিটি আছে। যেহেতু এটা আপনার ওই ধরনের শক্তিশালী সাইক্লোন না, যেটা আপনার ধরেন সিডর বা ওই ধরনের যে উইন্ড স্পিড 100 বা 200, এক্ষেত্রে যেটা হবে আপনার বেসিক্যালি যে আপনার নিচু এলাকায় আপনার জলোচ্ছ্বাসের একটা এক ধরনের হুমকি থাকবে, তার সাথে আপনার হেভি রেইনফলের এক ধরনের আপনার হুমকির সাথে সম্ভাবনা রয়েছে। জি, জনাব বজলুর রশিদ, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবিরের কাছে। জনাব হুমায়ুন কবির, সাতক্ষীরার রিমাল মোকাবিলায় কত সংখ্যক আশ্রয় কেন্দ্র এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে? জি ধন্যবাদ। ঘূর্ণিঝড় মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, আমরা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুদ, সবই প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের এখানে পুরো জেলায় 8 শতাধিক আশ্রয় কেন্দ্র রয়েছে। তো আমার এখানে সবচেয়ে ভালনারেবল যে দুটো উপজেলা, শ্যামনগর এবং আশাশুনি, তো এই দুটো উপজেলার সবগুলো আশ্রয় কেন্দ্রে মানুষ যাওয়ার উপযোগী করে প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে আমরা মাইকিংও শুরু করেছি মানুষজনকে ইভাকুয়েট করার জন্য। জি, নানার অভিযোগ কিন্তু পাওয়া যায় এই যে আশ্রয় কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা নিয়ে, নাজুক পরিস্থিতির কথা অনেকে বলেন। এবার সেগুলি আসলে সেই অভিযোগগুলো থাকবে কিনা বা সেগুলি সংশোধন করা হয়েছে কিনা? যে আমাদের এখানে বেশিরভাগ আশ্রয় কেন্দ্রগুলোই মূলত শেল্টার কাম বিদ্যালয়, কিন্তু যেগুলো প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ব্যবহার করা হয়, শেল্টার কাম বিদ্যালয়, তো সেগুলো ব্যবহার উপযোগী তো অবশ্যই রয়েছে। এছাড়াও শুধুমাত্র আশ্রয় কেন্দ্র হিসেবে যেগুলো ব্যবহার করা হয়, আমরা গত দুদিনে সেগুলা ব্যবহার উপযোগী করে রেখেছি। জি, জনাব হুমায়ুন কবির থাকুন আমাদের সাথে। আবারও যেতে চাই জনাব বজলুর রশিদের কাছে। জনাব বজলুর রশিদ, ঘূর্ণিঝড় রিমাল কোন কোন অঞ্চলে প্রভাব ফেলতে পারে? এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার মেন প্রভাব যেটা পড়বে আপনার ধরেন খুলনা ডিভিশনের, যেটা হলে সাতক্ষীরা, আপনার খুলনা, তারপরে বরিশাল, ভোলা, পিরোজপুর, এইসব জায়গাতে আপনার বেশি থাকবে। তার সাথে আপনার চট্টগ্রাম, কক্সবাজার তুলনামূলক কম থাকবে, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং, যেহেতু এটা আপনার ল্যান্ডফল যেটা লোকেশন যেটা দেখা যাচ্ছে খেপুপাড়া বা সারাউন্ডিং এরিয়া। সেক্ষেত্রে আপনার চট্টগ্রাম এবং কক্সবাজার ছাড়া এইসব, বিশেষ করে আপনার দেশের দক্ষিণ অঞ্চল, দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রভাবটা বেশি থাকবে। জি, জি, আপনি থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব হুমায়ুন কবিরের কাছে। জনাব হুমায়ুন কবির, সাধারণ মানুষকে কখন আশ্রয় কেন্দ্রে আসতে বলা হয়েছে? যে আমরা রাত 9টা থেকে মাইকিং শুরু করেছি। আমার দুটো উপজেলার প্রায় 5,000 সিপিপি ভলান্টিয়ার রয়েছে, তারা মাঠে আছে। তারা এখন থেকে ঘরে ঘরে যাবে, গিয়ে মানুষকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য মানে প্রথমে অনুরোধ করবে, তারপরে প্রয়োজন হলে আমরা যে কোনো ভাবে হোক মানুষকে আশ্রয় কেন্দ্রে আমরা নিয়ে আসবো। ভালনারেবল যে এলাকাটি আমাদের রয়েছে শ্যামনগর এবং আশাশুনি উপজেলা। সেক্ষেত্রে সেটি কি আজকে রাতের মধ্যেই নাকি কালকে দুপুরে, যেহেতু বলা হচ্ছে আঘাত হানতে পারে, তার আগে আগে?
আমরা রাত থেকেই শুরু করব। যাদের ঘরবাড়ি একেবারে ধরেন বেশি ভালনারেবল, কাঁচা, বেশি ঝুঁকিপূর্ণ, তাদেরকে রাতেই নিয়ে আসবো। আমরা চেষ্টা করব সকালের মধ্যে শতভাগ মানুষকে যাতে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায়। জি, আপনি থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব বজলুর রশিদের কাছে। বজলুর রশিদ, আপনি বলছিলেন যে এটি কতখানি শক্তিশালী হতে পারে। সিডরের মতো তেমন শক্তিশালী সেটি হবে না, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, মানুষজন ক্ষতিগ্রস্ত হবে। এটা কখন নাগাদ দুর্বল হবে সেটি একটু জানতে চাই। এটা হচ্ছে আপনার বেসিক্যালি কালকে আপনার পেরিফেরিয়াল যে ক্লাউড গুলো এগুলো আগে চলে আসবে, দুপুর নাগাদে চলে আসবে। তবে বিকেল পরে সন্ধ্যার দিকে থেকে মেইন বডি ক্রস করতে থাকবে। আর যেহেতু এটা এই সাইক্লোনটা রেডিয়াস বেশি থাকবে, প্রায় 200 থেকে 400 কিলোমিটার রেডিয়াস, এটা ক্রস করতেও সময় লাগবে। হয়তো এটা আপনার আগামীকাল রাত্রের মধ্যরাত বা তারপরে যায় এটা ক্রসিং কমপ্লিট করতে পারে। তবে যেটা হচ্ছে ক্রসিং করার পরে এটা ল্যান্ডে উঠবে যখন, সেই সময় এটা পর্যাপ্ত বৃষ্টি ঝরাতে থাকবে। এবং এটা যত বৃষ্টি ঝরিয়ে উপর দিকে উঠতে থাকবে, অর্থাৎ হচ্ছে আপনার আহ দেশের সেন্ট্রাল পার্টের দিকে চলে আসবে, সেই সময় পর্যায়ক্রমে উইন্ড স্পিড কমে যাবে, কিন্তু আপনার এটা বৃষ্টি হতে থাকবে। এবং এটা দেখা যাচ্ছে যেহেতু এটা মৌসুমী বায়ুর আগে এই সাইক্লোনটা, এই সাইক্লোনের বৈশিষ্ট্য যেটা হচ্ছে আপনার উইন্ড স্পিড কম থাকলেও বৃষ্টির ব্যাপকতা এটা বেশি থাকবে। যেহেতু এটা মুভমেন্ট একটু স্লো থাকবে, সেই ক্ষেত্রে বৃষ্টি ঝরিয়ে ঝরিয়ে তারপর এটা দুর্বল হতে থাকবে। এটা 26 তারিখের হয়তো মধ্য রাত বা শেষ রাত পর্যন্ত এটা ক্রসিং কমপ্লিট করার সময় নিতে পারে। জলোচ্ছ্বাস হওয়ার একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেটি হলে আসলে কি হবে? হ্যাঁ, এটাও বেসিক্যালি হচ্ছে যেহেতু এটার পয়েন্টটা অনেকটা আয়লা সাইক্লোনের যেসব যে এলাকায় গেছে তার থেকে একটু আপনার ইস্টের দিকে আছে। এক্ষেত্রে যেটা হচ্ছে ওইসব এলাকাতে নর্মালি যেটা হয় হচ্ছে আপনার প্লাবিত বেশি হয়। যদিও পানি মডেলে যেটা দেখা যাচ্ছে যে আপনার 3 থেকে 5 ফিট পানি হতে পারে। তবে এখানে যেটা হচ্ছে আপনার যেহেতু অমাবস্যা পূর্ণিমা ফ্যাক্টর এখানে নেই, শুধু যেটা হবে হচ্ছে আপনার জোয়ার ভাটা। যদি জোয়ারের সময় হয় সেক্ষেত্রে আপনার পানির বেড়ে যেতে পারে। আর যদি এটা আপনার আর্লি নাইটে হয়, অর্থাৎ সন্ধ্যার পর পর হয়, মেবি ওই সময় হচ্ছে ভাটার সময়, সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের হাইটটা কম থাকবে। তবে যদি এটা একটু কোনো কারণে লেট হয় বা আপনার মধ্যরাত বা তারপর হয়, সেক্ষেত্রে আপনার জলোচ্ছ্বাসের একটু হাইট বেড়ে যেতে পারে। তবে এভারেজ যেটা দেখা যাচ্ছে বিশেষ করে আপনার 3 থেকে 5 ফিট পানিটা দেখা যাচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল যা জলোচ্ছ্বাস থাকে তার থেকে বেশি হতে পারে। তবে লোকেশন অনুযায়ী এটা ভেরি করবে। যেসব জায়গাতে আপনার, আর একটা জিনিস হচ্ছে আপনার পোল্ডার অর্থাৎ বেড়িবাঁধ বা যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত সেসব জায়গাতে হয়তো এটার বেশি ব্যাপক থাকবে। তবে যেহেতু ওইসব জায়গাতে মোটামুটি পোল্ডার অনেকটা এখন আগের তুলনায় অনেক আপনার অর্গানাইজ অবস্থা আছে, অর্থাৎ কনক্রিট অবস্থা অনেক বেটার পজিশন আছে। সেক্ষেত্রে যদি 3 থেকে 5 ফিট পানি হয়, সেক্ষেত্রে ওই ধরনের বড় ধরনের মনে হয় না যে হুমকির সম্মুখীন হবে। জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে। আবারও যেতে চাই জনাব হুমায়ুন কবিরের কাছে। জনাব হুমায়ুন কবির, যেমনটি ডক্টর বজলুর রশিদ বলছিলেন যে জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা রয়েছে, সেটি হবে 3 থেকে 5 ফুট। সেক্ষেত্রে বাঁধ ভেঙে কিন্তু প্লাবিত হয় চরাঞ্চল বা বিস্তীর্ণ এলাকা, সেজন্য প্রস্তুতি কি রয়েছে? যে সাতক্ষীরা অঞ্চলে যে পোল্ডারগুলো রয়েছে, এটা গত 2-3 বছর ধরেই বিভিন্ন প্রকল্পের আওতায় কিন্তু কাজ চলছে। কোথাও স্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে, কোথাও যেগুলো এক্সিস্টিং আছে মেরামত বা মেনটেনেন্স চলমান। তো এই মুহূর্তে আমার সাতক্ষীরার যতগুলো পোল্ডার রয়েছে সবগুলো স্টেবল অবস্থানে আছে, খুব ঝুঁকিপূর্ণ কোনো জায়গা নেই। তারপরও আমাদের পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, ঠিকাদার সকল ইকুইপমেন্ট সহ স্ট্যান্ড বাই আছে। জি, জনাব হুমায়ুন কবির এবং ডক্টর বজলুর রশিদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।